খুন হচ্ছেন একের পর এক ব্লগার, অন্যদিকে বাংলাদেশের সমাজে হিংস্রতার শিকার হচ্ছেন শিশুরাও। সমাজের এই হিংস্রতা কেন? এটি কি অনেক দিনের ব্যাপার, নাকি মানুষের কালো দিকগুলোই এখন বেশি বেরিয়ে আসছে? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে। আজ প্যানেলে আছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ও ইংরেজি দৈনিক দ্য অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসরকারি সংস্থা খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের আইনজীবী রোকসানা খন্দকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর জিয়া রহমান। বিবিসি বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ প্রথম প্রশ্নে যাচ্ছি। অনুষ্ঠানের প্রথম প্রশ্নটি করবেন মোহাম্মদ রেজাউল করিম। স্বাধীনভাবে মত প্রকাশ করার ক্ষেত্রে বাংলাদেশ কি এরই মধ্যে একটি বিপজ্জনক রাষ্ট্রে পরিণত হয়েছে? ধন্যবাদ আপনাকে। অনেকেই এই প্রশ্নটি করছেন। সম্প্রতি ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়, যিনি গত কয়েক মাসের ব্যবধানে 4 জন ব্লগার একই কায়দায় খুন হওয়ার পরে এই প্রশ্নটি আরও বেশি করে এসেছে। ডক্টর জিয়া, বাংলাদেশ কি বিপজ্জনক রাষ্ট্রে পরিণত হয়েছে মত প্রকাশের স্বাধীনতার জন্য? ধন্যবাদ। এটা আসলে এক্স্যাক্টলি হয়তো এভাবে বলা যাবে না খুব বিপজ্জনক অবস্থায় পড়েছে কি না, তবে আমরা যদি খুবই ক্রিটিক্যাল জায়গার থেকে কথা বলি, ডেফিনেটলি আমি মনে করি যে ব্লগারদের বাংলাদেশের এই আমাদের যে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী কিংবা বা রাষ্ট্রযন্ত্র, তাদের কিন্তু একটা অ্যাচিভমেন্ট আছে। আমি প্রথমে ভালো জিনিসটা বলে নিই, কারণ আমাদের এখানে যে জঙ্গিবাদ কম্পেয়ার টু ইন্ডিয়ান পাকিস্তান গত কয়েক বছরে কিন্তু একটা বিশেষ সাফল্য আছে আমাদের এখানে বিভিন্নভাবে তাদের। কিন্তু একটি জায়গায় আমি বহু জায়গায় বলেছি যে ব্লগারদের ব্যাপারে এটা আমি বলবো যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি ব্যর্থ। এই কারণে যে মানুষের বাক স্বাধীনতা, এটা অনেক পুরনো ব্যাপার। মানুষ স্বাধীনতা অ্যাপ্লাই করবে, একজন মানুষের হয়তো মনেও কষ্ট দিতে পারে, কিন্তু যে ব্যক্তিটি তাকে কুপিয়ে খুন করছে, এটি কোনো সভ্যতার কোনো মাপকাঠিতে এটাকে বিচার করা যায় না। তো সেই জায়গায় আমি মনে করি যে একটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সমস্ত নাগরিকের নিরাপত্তা বিধান করা। যে ব্লগার নীলাদ্রি হত্যার পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে বিবৃতি দিয়েছে, তারা বলছে যে এইসব হত্যাকাণ্ডের একটি লক্ষ্য হচ্ছে যে বাক স্বাধীনতার উপর একটা ভীতিকর প্রভাব তৈরি করা, এবং একটা ভীতিকর প্রভাব রয়েছে। প্রভাব তো অবশ্যই আছে, ভীতিকর প্রভাব, এতে কোনো সন্দেহ নেই। এটার তো একটা কিউমুলেটিভ এফেক্ট আছেই। যে কোনো মানুষ যেভাবে আমি ওটাই বলছি যে আপনি একের পর এক ব্লগার খুন হচ্ছে, একটি হত্যারও কিন্তু বিচার হয়নি। যেটা আমরা বারবার বলছি যে বিচারহীনতার সংস্কৃতি নতুনভাবে অপরাধ করতে উৎসাহিত করে মানুষের মধ্যে, এটি তো তারই একটি দৃষ্টান্ত। এবং আমরা দেখছি যে একেবারে টার্গেট করে হুমকি দিয়ে এবং এভাবে একের পর এক মানুষকে খুন করা হয়েছে। সেখানে আমি মনে করি যে ব্যক্তিটি হয়তো স্বাধীনভাবে কথা বলতে চায়, অনেক মানুষ আছে, আমাদের পার্সোনালিটি ট্রেড ভিন্ন, অনেকে খুবই এক্সট্রোভার্ট, কেউ ইন্ট্রোভার্ট। ডক্টর জি, আপনার কাছে মনে হচ্ছে কি যে রাষ্ট্র বা সরকার বিষয়গুলো নিয়ে সিরিয়াস, এটা মনে হয় আপনার, যেগুলো থামাতে চায়? আমি এটা আপনাকে ওই উত্তরটা আসলে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটায় সরকারের একটা ডাইলেমা আছে, এবং আমার মনে হয় না যে খুব সিরিয়াসলি গভর্নমেন্ট এটাকে নিয়েছে। আমি সেটা মনে করছি না। সেটা এটা একটা বড় সমস্যা হচ্ছে এই যে ধর্মকে নিয়ে ধর্ম যখন রাজনীতি যুক্ত হয়ে যায়, এটি দীর্ঘদিন ধরে। একটা সময় আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ স্বাধীন করেছিলাম, আমাদের মধ্যে কতগুলো মূল্যবোধ নিয়ে আমরা এটা স্বাধীন করেছিলাম। 1975 সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে এই দেশটি একেবারে উল্টো রথে চলানো হয়েছে। শুনতে খুবই পার্টিজান মনে হবে, কিন্তু রিয়ালিটি হচ্ছে যে পুরো বাংলাদেশের স্ট্রাকচারটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এবং ধর্ম এমন একটা সেন্সিটিভ জিনিস, এটা নিয়ে যদি আপনি রাজনীতি করেন তাহলে কিন্তু এটা যারা রাজনীতি করে সবার জন্যই বিপজ্জনক হয়ে যায়। আমার কাছে ব্যাখ্যাটি এই রকম যে কারণে কিন্তু আওয়ামী লীগকে অনেক কম্প্রোমাইজ করতে হচ্ছে। যেই দলটি মুক্তিযুদ্ধের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, এই এত সেন্সিটিভ ইস্যু যে এত মানুষ মোটিভেটেডও হয়েছে, এর মধ্যে আমরা হেফাজতের ঘটনাটি আমরা দেখেছি, কি অবস্থা দাঁড়িয়েছে। ডিলেমা আছে। ধন্যবাদ আপনাকে। আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ কি বিপজ্জনক রাষ্ট্রে পরিণত হয়েছে কিনা? এই যে ঘটনাবলীর কথা বলা হচ্ছে, মূলত সব কিছু এভরিথিং বয়েলস ডাউন টু রুল অফ ল, আইনের শাসনের ব্যাপার। আজকে বাংলাদেশে আইনের শাসন আছে কিনা, এটা তো একটা বড়
প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি কিন্তু বাংলাদেশের মধ্যে নয়, বাংলাদেশের বাইরেও কিন্তু আজকে আমরা বিভিন্ন ফোরামে আলোচিত হচ্ছে বাংলাদেশের আইনের শাসন নিয়ে, এবং দেশের মধ্যেও এটা রীতিমতো একটা আজকে বড় ধরনের শঙ্কা হয়ে দাঁড়িয়েছে। এবং যেখানে আইনের শাসনের সমস্যা থাকবে, যারা দেশের জনগণকে প্রোটেক্ট করার জন্য যারা আছে তারা যদি নিজেরাই আজকে প্রশ্নবিদ্ধ হয়, যেমন আমি আজকের পত্রিকায় যদি কথা বলি, তারা মানব পাচারে জড়িত হয়ে গেছে, তারা ইয়াবার ব্লগার প্রসঙ্গে যদি বলেন, জড়িত হয়ে সরকার গেছে। কি সিরিয়াস তাদেরকে প্রোটেক্ট করার জন্য? আমি তো বলছি এটা সিরিয়াসনেস তো আসবে যেখানে আইনের শাসন থাকতে হবে, তাই না? এবং যারা আইনের শাসনকে এক্সিকিউট করবে, আমি আবার অন্যভাবে যদি আপনাকে বলতে হয়, তাদেরকে যদি আপনি দলীয় রাষ্ট্রীয় সন্ত্রাসে পরিণত করেন, তাদেরকে যদি আপনি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য ব্যবহার করেন, তাদেরকে যদি আপনি বিরোধী দলকে নিপীড়ন নির্যাতনের জন্য ব্যবহার করেন, সেই লোকগুলোকে যদি আপনি আবার তার সঠিক দায়িত্ব পালন করার প্রশ্ন যখন আসবে, তাদের উপর সেই চাপটা আর থাকছে না। সুতরাং মিস্টার চৌধুরী, একটি বিষয় যে আপনাদের দলের একজন নেতা, চেয়ারপারসনের উপদেষ্টাও বটে তিনি, খন্দকার মাহবুব হোসেন, তিনি বলেছেন যে এই নিলয় চ্যাটার্জি হত্যাকাণ্ডের ব্যাপারটা, ওনার ভাষায় এটি একটি রাজনৈতিক চাল, বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠী সক্রিয় আছে, এটা দেখানোর জন্য এগুলো করা হচ্ছে। আপনাদের কাছে কি ব্যাপারটা আসলে সেরকমই মনে হয়? সেটা এই ক্ষেত্রে কতটুকু আমি জানি না, কিন্তু সেটা আমরা এই একজন ভদ্রলোক বললেন উনি যে সন্ত্রাস দমনের যে ব্যাপারটা, সন্ত্রাসের বিরুদ্ধে সবাই, বাংলাদেশের কোনো দল নাই যারা সন্ত্রাসের পক্ষে আছে, কিন্তু এই যে চালের ব্যাপারে আমি অন্য এক্সাম্পল যেটা আপনাকে দিতে পারি, বাংলাদেশে যখন কিছু ভিআইপি আসে, যখন একটা বড় ভিআইপি আসে, আপনারা দেখবেন কিছু লোককে হঠাৎ করে দেখবেন কোথাও একটা হানা দেওয়া হয়েছে, কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, তাদেরকে সামনে রেখে একটা ছবি তোলা হয়, এগুলো টেলিভিশনে দেখানো হয়, পত্রপত্রিকায় দেখানো হয়, যারা ভিজিট করছে তাদেরকে দেখানো হচ্ছে যে আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, কি বলে, ইসলামিস্টদের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে আমরা আক্রমণ চালাচ্ছি। পরবর্তীকালে আপনি দেখবেন আসলে এগুলোর কোনো ফলো আপ হচ্ছে কিনা, এগুলো কিন্তু ফলো আপ হচ্ছে না। এটা হচ্ছে, আমি আপনাকে বলি পরিষ্কারভাবে, এই যে সন্ত্রাস দমনের নাম দিয়ে আরেকটা জিনিস যেটা করা হচ্ছে, এটাকে একটা রাজনৈতিক মূলধন হিসাবে দেশে এবং বিদেশে এটাকে ব্যবহার করা হচ্ছে। আসলে এটা কোনো সন্ত্রাস দমনের জন্য, সন্ত্রাসের বিরুদ্ধে সবাই, এমনকি ইসলামিস্ট সন্ত্রাসীর বিরুদ্ধে সবাই, আমরা এটা মুসলমান মেজরিটি দেশ হলেও ইসলামিস্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটি দল আছে। এটাকে মূলধনই করে, রাজনৈতিক মূলধন করে যেটা চেষ্টা করা হচ্ছে, সেটা বিফল হবে এই কারণে, কারণ আপনাকে সন্ত্রাস দমন করতে হলে একটা জাতীয় ঐক্যের দরকার, ন্যাশনাল কনসেনসাস দরকার। দর্শকদের মতামত নেই, শুরুতে প্রথম সারিতে। একের পর এক ব্লগার হত্যা হচ্ছেই। আমার দৃষ্টি আকর্ষণ থাকবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্যার সুবহান চৌধুরী স্যার, আপনার কাছে আমার আকুল আবেদন এবং প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে সরকার কি জন্যে এই ধরনের নিকৃষ্ট যারা কাজ করতেছে এদেরকে কেন খুঁজে বের করা হচ্ছে না এবং আইনের আওতায় কেন আনা হচ্ছে না? ধন্যবাদ আপনাকে স্যার, আপনার কাছে আমার ধন্যবাদ, আরেকটা প্রশ্ন। অনেক ধন্যবাদ। আপনি প্রশ্নটি করেছেন, উনি বুঝতে পেরেছেন, ওনার কাছে আসবো। মাঝখানে আরেকজন দর্শক। আমার মনে হচ্ছে যে আইনি শাসনের যে কথাটা বলা হচ্ছে, তার চেয়ে আমার মনে হয় আরও বেশি দরকার একটা সোশ্যাল রিফরমেশন। আমাদের পরিবার থেকে এই জিনিসটা আসতে হবে, কারণ যেসব ব্লগার হত্যা করা হচ্ছে, যাদেরকে হত্যা করা হচ্ছে, তারা হত্যা হচ্ছেন, মানে তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন খুব টেন্ডার এজের, ইয়াং এজের কিছু ছেলে মেয়ের দ্বারা। এসব মেয়েদেরকে কারা মোটিভেট করছে, কিংবা এ ধরনের মানে ইসলামের জঙ্গিবাদগুলো বা মৌলবাদী চিন্তাভাবনাগুলো কিংবা এরকম নৃশংসতা তাদেরকে কারা শেখাচ্ছেন, এই বিষয়গুলো আমার মনে হয় আসা ধন্যবাদ। দরকার আপনি পরিবার থেকে। আপনি ইসলামী জঙ্গিবাদের যে কথাটা আপনার ভাষায় যেটা বলছেন, এই বিষয়গুলো এখনো প্রমাণিত হয়নি, তদন্ত চলছে। সর্বশেষ সারিতে আরেকজন দর্শক। একের পরে এক, রাজীব থেকে শুরু করে নিলয় পর্যন্ত প্রত্যেকটি হত্যাকাণ্ডের আগে হুমকি দেওয়া হয় এবং হত্যার পরে কেউ না কেউ সেটা অনলাইনে দায় স্বীকার করে, তারপরেও কেন সরকার কোনো কিছু করতে পারছে না? ধন্যবাদ আপনাকে। ইকবাল সোবহান চৌধুরী। প্রথমে যেটি আপনি বলছেন যে প্রশ্নকর্তা বললেন যে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ বিপজ্জনক রাষ্ট্রে পরিণত হচ্ছে কিনা,
আমি পুরোপুরি এটার সাথে একমত নই। তবে যেভাবে ব্লগারদের হত্যা করা হচ্ছে সেটা অবশ্যই আমাদের উদ্বেগের বিষয়। আমাদের সবাইকে রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে আমাদের সবাইকে এ ব্যাপারে সতর্ক হওয়ার প্রয়োজন আছে, কারণ এটা যত বাড়তে থাকবে ততই কিন্তু সংখ্যাটা আসতে থাকবে। একটি কথা সেটি হলো যে আজকে ব্লগারদের যে মতামত, সেখানেও কিন্তু একটি প্রশ্ন আছে যে ব্লগারদের যে মতামত সেটি কতটুকু পর্যন্ত স্বাধীনতার নামে, মত প্রকাশের স্বাধীনতার নামে ধর্মীয় বিশ্বাসের উপরে কতটুকু আঘাত আনতে পারে সেটাও কিন্তু বিবেচনার মধ্যে রাখতে হবে। আবার পাশাপাশি যারা আজকে এই ধর্মান্ধ হয়ে যারা তাদেরকে হত্যা করছে, ইসলামের কোনো জায়গাতে নেই যে ইসলামকে রক্ষা করার জন্যে কাউকে হত্যা করতে হবে। এটি কিন্তু ইসলামে কোনো অনুশাসন নয়। তাই আজকে ধর্মান্ধ হয়ে তারা যে এই যাদেরকে ব্লগারদেরকে হত্যা করছে ধর্মের নামে অথবা আপনারা কি বলছেন যে ধর্মবিশ্বাসকে, মানে এটা কি এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এটা ধর্মের নামে এই হত্যাকাণ্ড চালানো হচ্ছে? তারা তো যারা এই হত্যাকাণ্ডগুলো করেছেন তারা নিজেরাই দাবি করেছেন যে সেটা তো আমরা verified না, না সেটা ভেরিফাইড যাচাই না, তারা নিজেরা দাবি করছেন, তারা দাবি করছেন যে আমরা হত্যা করেছি। এবং সরকার কি কেন এগুলো হত্যা যাচাই করে করেছি? দেখেছে যে এগুলো আসলে কারা করছে? এখনো তো তদন্ত চলছে। না, তদন্ত চলছে, কিন্তু যারা এই দাবিটি উত্থাপন করেছেন তারা নিজেরাই তো এই দায়িত্ব নিয়ে দাবিটি উত্থাপন করছেন, এবং এরা হলো সব জঙ্গিবাদী সংগঠন। আচ্ছা মিস্টার চৌধুরী, এখানে এবং সবচেয়ে বড় জিনিসটি একটি প্রশ্ন আমি আপনার কাছে আসছি যে 13টি ইসলামপন্থী সংগঠন, এর মধ্যে একটি আওয়ামী ওলামা লীগ, যারা আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ, তারাও বলছে যে ইসলামের বিরোধিতাকারী যারা এই সমস্ত ব্লগ এবং ওয়েবসাইট, এগুলোকে তারা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে। তাদের এই দাবির সঙ্গে কি সরকার একমত পোষণ করে? না, একটি প্রশ্ন হলো যে মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে, কিন্তু সেই মত প্রকাশের স্বাধীনতা আবার কতগুলো সাংবিধানিকভাবে কতগুলো কিন্তু বিধিনিষেধ আছে, যে আপনি ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করতে পারবেন না, আপনি কোনো প্রাইভেসির উপরে আঘাত আনতে পারবেন না। ফ্রান্সে দেখুন কিছুদিন আগে, ফ্রান্স তো আমাদের থেকে অনেক বেশি উন্মুক্ত সমাজ, সেখানেও কিন্তু যখন ধর্মীয় বিষয়ে আঘাত আনা হয়েছে তখন কিন্তু সেখানে কিন্তু যে কার্টুনটি বেরিয়েছিল চার্লি হেবডুতে, সেখানে কিন্তু দেখুন যে আঘাত এসছে। আবার সেই চার্লি হেবডুর ব্যাপারেও কিন্তু সেখানে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। এই বিষয়টাকে কি লিমিট করার কোনো চিন্তাভাবনা সরকারের দিক থেকে আছে? লিমিট একটি জিনিস আমার মনে হয় যে আমরা অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা চাই, কিন্তু সেই মত প্রকাশের স্বাধীনতার নামে এখানে উন্মাদনা সৃষ্টি করা বা কারো ধর্মীয় চেতনার উপরে আঘাত করা, সেটাও যেমনভাবে আমাদের গ্রহণযোগ্য নয়, তেমনিভাবে কেউ যদি মত প্রকাশের স্বাধীনতার নামে তার মত প্রকাশের কারণের জন্য তাকে হত্যা করতে হবে, সেটাও কিন্তু কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য নয়। সেটা আমাদের আইনেও নেই, সেটা আমাদের ধর্মেও নেই। ধন্যবাদ। আরেকটি কথা আমি একটু শুধু দর্শকদের কাছে আবার একটু ঘুরে আসি। অনেকে হাত তুলেছেন, চেক শার্ট পরা পেছনের দিকে। আসসালামু আলাইকুম। এত ব্লগার হত্যার পরও কি সরকার বলবে তদন্ত চলছে? তদন্ত তো শেষ হয় না, তদন্ত কি কচ্ছপ হয়ে থাকবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক, আপনি হাত তুলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে ধর্ম নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে বলা হচ্ছে যে ধর্মের কারণে ব্লগারদের মারা হচ্ছে, তো আমাদের সমাজে আমরা যারা স্টুডেন্ট আছি, ব্লগ কম পড়ি, তো তাদের মাঝে কি একটা ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে না যে ব্লগ যারা লেখে তারা শুধুমাত্র মুসলমান বলি বা হিন্দু বলি ধর্মের বিরুদ্ধেই লিখছে? আদৌ কি তাই হচ্ছে? সেটা তো হচ্ছে না। তাহলে এই ধোঁয়াশাটা কেন তৈরি করা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। রোকসানা খন্দকার। প্রথমে আমি আসি যে প্রশ্নটি আসছে যে রাষ্ট্র কি বিপজ্জনক অবস্থায় যাচ্ছে কিনা। এটা উত্তরটা হচ্ছে এইভাবে যে যাচ্ছে কিনা সেটা চাইতে বড় হচ্ছে যে পারসেপশনটা কি দাঁড়াচ্ছে। একটা মানুষের পারসেপশনটা কিন্তু দাঁড়াচ্ছে যে বিপজ্জনক অবস্থায় যাচ্ছে, যে কারণেই সে এই প্রশ্নটা আসছে। এবং এটা যথেষ্ট কারণ। একটা কথা বলছে যে একজন প্রশ্ন করলো যে 5 জন কালকে নিয়ে 5 জন মারা গেল, তো তাদের যে হত্যা করা হলো তার আগে কিন্তু থ্রেট করা হয়েছে, তারা থানায় জিডি পর্যন্ত করতে গেছে, তো সেগুলি নেওয়া হয় নাই। তো রাষ্ট্র যদি একটা দায়িত্ব যদি না নেয় তাহলে তো রাষ্ট্র এরকম বিপজ্জনক অবস্থায় যাওয়াটা, মানুষের ধারণাটা হওয়া কিন্তু স্বাভাবিক।
কারণ আমরা যখন দেখেছি একটারও কি আমরা বিচার হয়েছে বা যে থ্রেট করেছে, আজকাল তো এগুলি বার হওয়া কোনো কঠিন বিষয় না, টেলিফোন ট্যাপ করা যায়, এগুলি তো সরকার করছে বিভিন্ন সময়। তো তারপরেও কিন্তু প্রধানমন্ত্রী তো হচ্ছে না। বলছেন যে ধর্মের নামে সন্ত্রাস চলতে দেব না, চালানো যাবে না। এটাই যদি হতো তাহলে তো এই 5 জন ব্লগার মারা গেলে তো বিচার অবস্থায় যেত, তো আমরা করতে পারছি না কেন? তাহলে আমরা যে বিষয়গুলি চিন্তা করছি, যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন, তাহলে আমরা সেটা কি বাস্তবায়নটা আমরা দেখছি না কেন? যে সমাজ ব্যবস্থায় যে ধর্মের নামে যে উশৃঙ্খলতা বা সন্ত্রাস যদি হয়, তাহলে সেই সন্ত্রাসের তো বিচারটা আমরা চাই। আমরা তো সাধারণ মানুষ, আমরা বিচারটা দেখতে চাই। বিচারটা কোথায় হচ্ছে, প্রক্রিয়াটা কোথায় হচ্ছে? একটা ঘটনার পর একটা হয়ে যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে সরকার এখানে ব্যর্থ? আমি যদি এক কথায় প্রশ্ন করেন ইয়েস অর নো, সেটা কিন্তু এই ধরনের সামাজিক ব্যবস্থায় ব্যর্থ কি অব্যর্থ সেটা কিন্তু বলা যাবে না। শুধু প্রক্রিয়াগুলি দেখে আমাদের সাধারণ মানুষের যে পারসেপশনটা কী হচ্ছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দেন ইয়েস অর নো বলার চাইতে। পারসেপশনটা কী দাঁড়াচ্ছে? এই ধরনের প্রশ্ন আসছে কেন? মানুষের মনে পারসেপশন হচ্ছে যে আমরা বিপজ্জনক অবস্থায় যাচ্ছি। কেন যাচ্ছি? কারণ আমাদের যে আইনের শাসন, গতকালকে 2 জন সংসদ সদস্য এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কি বললেন সেটা তো আমরা দেখেছি, যে তারা পর্যন্ত, যারা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান যদি বলে দেশে আইনের শাসন নাই, তাহলে আমরা সাধারণ নাগরিক আমরা কি বলবো? আমাদের কি বলার আছে এখানে? ধন্যবাদ আপনাকে রোকসানা খন্দকার। আমি দর্শক শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেই বিষয়গুলো নিয়ে আপনিও যদি বিস্তারিত মতামত দিতে চান, তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com আপনার মতামত দিতে পারবেন। আর ফেসবুক যারা ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলাদেশ সংলাপের পাতায় আপনার মতামত দেবার সুযোগ আছে। একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সবাইকে আবারও স্বাগত। বিরতির পর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরের প্রশ্নে যাচ্ছি এবারে। পরের প্রশ্ন করবেন ফাহমিদা আক্তার। সম্মানিত প্যানেলিস্টদের প্রতি আমার প্রশ্ন, দেশ যখন উন্নতির দিকে এগুচ্ছে, তখন বাংলাদেশে শিশু নির্যাতনের ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন? শিশু নির্যাতনের ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন? বিভিন্ন পরিসংখ্যান খবরের কাগজে যেগুলো এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে গত 3.5 বছরে 968 জন শিশুকে হত্যা করা হয়েছে এবং 2014 সালে, অর্থাৎ গত বছরে শিশু হত্যার হার আগের বছরের চেয়ে 61% বেশি ছিল। সেই প্রেক্ষাপটেই ওনার এই প্রশ্ন। ডক্টর জিয়া, আপনি তো এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, কেন এইটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে? কারণটা কি, ভয়াবহতা? ওয়েল, যে রিসার্চের দুটো দিক আছে, একটি কোয়ান্টিটেটিভ, একটি কোয়ালিটেটিভ। যারা রিসার্চ করেন তারা জানেন। তো এই যে কোয়ান্টিটেটিভ যে ফিগারটা দেওয়া হয়েছে, এই ফিগার দিয়ে কিন্তু আসলে বাংলাদেশের ব্যাপকতা বোঝাটা খুবই দুষ্কর। এবং আমার যে অবজারভেশন, এত দিনের অভিজ্ঞতা, যতটুকু আমি পড়াশোনা করেছি, তাতে আমি কিন্তু মনে করি না যে বাংলাদেশের খুব এই ধরনের বিষয় খুব বেড়ে যাচ্ছে। এটা দীর্ঘদিন আমাদের মধ্যে ছিল। এটা কেবল সংবাদপত্রে বা মিডিয়া তারা অত্যন্ত সোচ্চার বলে তারা এটা ফোকাস করছে এবং সামনে নিয়ে এসছে বলে এখন আমরা এগুলো জানতে পারছি। আমাদের এই দেশে দীর্ঘদিন যাবত, আপনি বলছেন যে দীর্ঘদিন যাবত এটা চলছে। রাজন বা রাকিবের মতো শিশুরা যে নির্যাতনের শিকার হয়েছে, এই ধরনের ঘটনাকে আপনি আগে কখনো শুনেছেন বা কেউ বলেছে? অফকোর্স। আপনি দেখেন, আপনি যখন একজন পকেটমারদের পিটিয়ে মেরে ফেলা, এটি একটা কমন ঘটনা বাংলাদেশের মতো জায়গায়। আপনি দেখবেন যে গ্রামে একটা মেয়ে কোনো একটা ছেলের সাথে সম্পর্ক করে গিয়েছে, তাকে ধরে এনে চুল কেটে দেওয়া হচ্ছে, বেঁধে রাখা হচ্ছে, গাছের সাথে জুতার মালা পরিয়ে দেওয়া হচ্ছে, হাজার হাজার মানুষ হাততালি দিচ্ছে। সো এটি আমাদের সামাজিক কাঠামোর মধ্যে যে একটা, আমি যেটা বলছি যে কিছু ট্র্যাডিশনাল এলিমেন্ট, একটি হচ্ছে সামন্ততান্ত্রিক এলিমেন্ট, আরেকটি হচ্ছে উপনিবেশিক এলিমেন্ট। এবং অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন যে সাধারণত যারা মার্জিনালাইজ গ্রুপ, তারা কিন্তু এভাবে বৈষম্যের শিকার হয়েছেন। এবং দীর্ঘদিন যাবৎ কাজের মেয়েদের, যারা কাজ করে বাসায়, ডোমেস্টিক ওয়ার্কার, আমার তো মনে হয় এটি এখন অনেক কমেছে। আমরা দেখে দেখে বড় হয়েছি, বিশেষ করে যারা শিক্ষিত, যারা মানে অত্যন্ত হায়ার আর কি উপরের দিকে ছিল, তারাই কিন্তু নির্যাতনটা সবচেয়ে বেশি। আপনার কথা যেটা বুঝতে পারছি যে অনেকদিন ধরে এগুলো চলছে, এখন গণমাধ্যমে আসছে বলেই এগুলো অনেকে জানতে পারছে। তাহলে কি বিষয়গুলো নিয়ে উদ্বেগের কোনো কারণ নাই? নো, অফকোর্স উদ্বেগের কারণ। আমি খুবই আশাবাদী। আমি উদ্বেগের কারণ আমি বলছি যে এই যে ব্রুটালিটিটা একটা সমাজের মধ্যে দীর্ঘদিন ছিল, এটি প্রকাশিত হয়নি, সেটি আশ্চর্যজনক ব্যাপার।
উদ্বেগের তো অবশ্যই কারণ আছে। এর মানে এই নয় যে আমি এটাকে জায়েজ করে দিচ্ছি, মোটেও তা না। আমি একটা আশাবাদের জায়গা থেকে বলছি যে এটা এতদিন যে এটা নিয়ে আলোচনা হয়নি, মানে নারীরা নিগৃহীত হয়েছে, শিশুরা নিগৃহীত হয়েছে দিনের পর দিন। আমাদের সোশ্যালাইজেশন প্রসেসের মধ্যে আমাদেরকে পিটিয়ে মানুষ করার প্রক্রিয়া হয়েছে। স্কুলে আপনি দেখেন এই প্রক্রিয়াটা মানে পুরো ভ্যালু সিস্টেমের মধ্যেই এই ফোর্স করার বিষয়টি ছিল, যে আমাদের শিক্ষকরা আমাদেরকে বেত না দিয়ে আমাদেরকে মানুষ করতে পারতো না। ঠিক একইভাবে সামাজিক অনুশাসন আপনি দেখবেন, যে কলোনিয়াল লিগেসির কথা আমি বলেছি, ব্রিটিশরা যখন এই যে খাজনা না দিতে পারলে তাদেরকে ধরে এনে যে বেত্রাঘাত করতো, এটি আপনি সর্বক্ষেত্রে একজন রিক্সাওয়ালা যদি আপনাকে 10 টাকা কম বেশি চাইতো, আপনি একটা স্ল্যাব দিতেন। পৃথিবীর কোনো জায়গায় এগুলো আছে, উন্নত বিশ্বে নাই। সো এই ট্রেডিশন। এবং আরও একটু কথা বলি আমি, উইথ ডিউ রেসপেক্ট, আপনারা যদি এগুলো অন্য দেশে যান, এটি কিন্তু বাংলাদেশের সমস্যা না। আমি উগান্ডার কথা বলছি, কেনিয়ার কথা বলছি, হন্ডুরাসের কথা বলছি, ভেনিজুয়েলার কথা বলছি। আপনি ওখানে যে দেখেন যে যেগুলো অনেক অনেক উদাহরণ দিলেন আফ্রিকার দেশ, আফ্রিকা কি বাংলাদেশের উদাহরণ হতে পারে? আমি থাইল্যান্ডের কথা বলছি না, থাইল্যান্ডের কথা এখন বলছি। আমি ভেনিজুয়েলা, হন্ডুরাস নিশ্চয়ই আফ্রিকার দেশ, মানে কেনিয়া বা আমি ভেনিজুয়েলা এবং হন্ডুরাসও বলেছি। আপনি ভেনিজুয়েলা এবং হন্ডুরাস নিশ্চয়ই আফ্রিকার দেশ না। বাংলাদেশ তো উন্নত বিশ্বের সঙ্গে মেলাতে চায়, সেখানে যেতে চায়। অফকোর্স আমরা তো যাচ্ছি। আমি এটাই বলছি যে এটাই কিন্তু ইন্ডিকেট করছে, এটা কিন্তু ইন্ডিকেট করছে আমরা যে সামনের দিকে যাচ্ছি। কারণ এটাই কিন্তু আমি যেটা বলছি, এটা এতদিন যাবত এটা আলোচনা হয়নি। যে দেশে আপনি একটি মানে এত পিকুলিয়ারিটি এ দেশে আছে, একটি ছোট বাচ্চা সে পানি পড়া দিচ্ছে, হাজার হাজার মানুষ সেখানে দৌড়ে যে পানি পড়া খাচ্ছে। এই হলো এই এলিমেন্টের মধ্যে আমরা বসবাস করছি। ধন্যবাদ ডক্টর জিয়া আপনাকে। রোকসানা খন্দকার, এটা আসলে এমন একটি বিষয়, এত সেন্সিটিভ একটি বিষয় যে এই সম্পর্কে আলোচনা করার জন্য আসলে খুবই দুঃখ লাগে। কারণ একসময় বাংলাদেশ শিশু অধিকার ফোরাম বলে যে সংগঠনটা আমরা তৈরি করেছিলাম, সেখানে আমি পরপর 2 বার চেয়ারপারসন ছিলাম। তো সুতরাং এরকম একটা অবস্থায় যে আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য প্রথমে আমি আসলে খুবই দুঃখিত। যে কথাটা আমরা বলেছি আজকাল খুব সহজেই বলে দেই, আজকাল মিডিয়া খুব সোচ্চার বলে সব কিছু আসছে, আসলে কিন্তু আমরা সেটার সাথে একমত আমি নই। কারণ আমি যদি বলি যে বাড়ছে না, সেটা উদ্বুদ্ধ হচ্ছে বলে মানুষ জানছে, সেটা আমি কিসের ভিত্তিতে বলবো? আমার কি তাহলে আগের কোনো রিসার্চ আছে যে সেখানে বলা আছে যে 10 জন হচ্ছে, এখন 12 জন হচ্ছে না বা 8 জন হচ্ছে? সেটা তো আমাদের নাই। সুতরাং আমি কেমন করে বলবো যে এটা আগেও ছিল, এখন মিডিয়া আসছে বলে এটা আমরা শুধু জানছি? সেটা নয়। কারণ 1990 সালে যখন আমরা বাংলাদেশ শিশুদের সনদটা আমরা সই করেছি, বাংলাদেশ প্রথম রাষ্ট্র একজন যে আমরা বলেছি আমরা শিশুদের অধিকার আমরা রক্ষা করব। আজকে 1991-92 থেকে আজকে যখন 2015 সালে এসে আমরা যে ভয়াবহ অবস্থা দেখি, এক রাজনের পরে এটা বাড়ছে কেন? এটা বাড়ছে কারণ আমরা দেখছি এদেশে বিচারহীনতার একটা ব্যবস্থা। এদেশে যে সমাজে আমাদের যে সাধারণ মানুষ, আমাদের সাধারণ নাগরিকদের যে অধিকার, সেটা সবাই সেই অধিকারটাকে তারা আমলে আনেন না। তাদেরকে, কারণ এই সব অধিকার আদায় করতে হলে যেটি সবচেয়ে প্রয়োজন, যেটি যত আন্তর্জাতিক সনদ বলেন, আন্তর্জাতিক সম্মেলন বলেন, একটি প্রশ্ন বারে বারে আসে যে সব কিছু কাজের জন্য রাজনৈতিক অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত। আপনাকে রোকসানা খন্দকার। আরেকজন দর্শক মাঝখানে সাদা শার্ট। মানুষের নৈতিক মূল্যবোধের অবনতি এবং আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার ফলে কি আজকের শিশুরা নির্যাতিত হচ্ছে? আচ্ছা, আপনার কি মনে হচ্ছে? ডক্টর জিয়া বলছেন যে ঘটনা আগেও ছিল, উনি উদ্বিগ্ন। একটু বলি, বিষয়টা যদি এরকম হালকা করে বলার বিষয় না যে আগেও ছিল এখনও হয়েছে, আমি কিন্তু এভাবে বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি আমাদের সমাজের মধ্যে এই ব্রুটালিটি, এই নির্মমতা দীর্ঘদিন যাবৎ এই কাজ করেছে। মানে আমি বললাম যে পকেটমারদের ধরে, আপনি এই যে রাজনের ঘটনার পরে বা খুলনার যে ঘটনাটার পরে যাদেরকে দেখা হয়েছে তাদেরকে গণধোলাই দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের এই যে মনোজগতে যে দুটো প্রবৃত্তি থাকে, একটি হচ্ছে তার সৃষ্টিশীল প্রবৃত্তি, আরেকটি হচ্ছে ধ্বংস করার প্রবৃত্তি। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা যত উন্নত হতে থাকে, মানুষের এই জিঘাংসাটাকে কন্টেন করা হয়। আমাদের এই প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করেনি বা বিচারহীনতার সংস্কৃতি। আমি আপনার সাথে অ্যাবসলিউটলি একমত। ধন্যবাদ। আপনার কি মনে হয়? আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে যে মানুষের যে আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না, বিদায় আজকে শিশুরা তো নির্যাতিত হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে মাঝখানে আরেকজন দর্শক, তৃতীয় সারিতে নারী, যিনি হাত তুলেছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের দেশের শিশুরা যেভাবে নির্যাতিত হচ্ছে, স্যার যেটা বললেন যে আগেও ছিল,
উনি যেটা মানে বলেছেন উনি বলছেন যে সংস্কৃতির মধ্যে এটা ঢুকে গেছে, মানুষের হ্যাঁ, এটাও মনোজগতে সত্য ঢুকে গেছে। যে আগেও ছিল। আমরা হয়তো বা আমাদের বাবা মারা বলে, আমার দাদিরা বলে যে এটা আগেও ছিল, হয়তো বা আমার বাবাদেরকে মেরে মেরে পড়াশোনা শিখিয়েছে। তবে হ্যাঁ, আমাদের দেশে কিন্তু আগে শিশু অধিকার সনদটা ছিল না। এখন যেহেতু আমরা শিশু অধিকার সনদ স্বাক্ষর করেছি, আমাদের সরকার সোচ্চার, আমরা মানুষরা অনেক শিক্ষিত হয়েছি, আমরা এখন বুঝতে পারি যে এটা ঠিক না। সুতরাং সরকারকে অবশ্যই এগিয়ে আসা উচিত, এই ব্যাপারটাতে সোচ্চার হওয়া উচিত এবং যত দ্রুত সম্ভব আইনের ব্যবস্থা নেওয়া উচিত। কারণ পরপর একটা করে ঘটনা ঘটছে। স্যার সেটা ভালো বলতে পারবেন ধন্যবাদ আপনাকে। যে একটা ঘটনা ঘটার সাথে সাথে পরপর একই ধরনের ঘটনা কেন ঘটে আমাদের দেশে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ ইকবাল সোবহান চৌধুরী। ভয়াবহতা বেড়ে যাচ্ছে, অনেকেই বলছেন, আপনিও বুঝতে পারছেন যে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে এই কথাগুলো আসছে সামনে। একটি সমাজ কতটুকু সভ্য বা অগ্রসরমান সেটা প্রমাণিত হয় সেই সমাজ বা রাষ্ট্রে নারীর মর্যাদা বা নারীর অধিকার কতটুকু সংরক্ষিত আছে এবং শিশুর অধিকার বা নিরাপত্তা কতটুকু নিশ্চিত। এটার মধ্য দিয়ে কিন্তু বোঝা যায় যে সেই সমাজ কতটুকু সভ্য বা কতটুকু অগ্রসরমান। এটা আমাদের অবশ্যই লজ্জার ব্যাপার। একদিকে অবশ্যই আমরা নারীর ক্ষমতায়ন হচ্ছে, নারীর অধিকার প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু আরেকদিকে যেটি আমরা দেখছি যে শিশুদের নিরাপত্তাহীনতা এবং শিশুদের ব্যাপারে যে অপরাধ প্রবণতা সৃষ্টি হচ্ছে, সেটি কিন্তু আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয়। এবং একজন মহিলা তিনি বললেন পরিবারের মধ্যে যে মূল্যবোধ, সেই মূল্যবোধের অবক্ষয়ের একটি পর্যায়ে এসে কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে। বিচারহীনতা সংস্কৃতির কথাও না, বিচারহীনতা শুধু বিচার দিয়ে কিন্তু আপনি এখন শিশুকে মারছে, অনেক পিতা কিন্তু শিশুকে মেরে ফেলছে, সেটাও কিন্তু সেটা কোন বিচারে আপনি আনবেন? তাকে পিতাকে বিচার করলেই যে শিশু হত্যা বন্ধ হবে তা নয়, কিন্তু এটা মূল্যবোধের ব্যাপার, এটা পারিবারিক মূল্যবোধের ব্যাপার, সামাজিক মূল্যবোধের সৃষ্টি আমাদেরকে করতে হবে। তবে একটি ঘটনা আমার কাছে ভালো লাগছে, সেটি হলো এর বিরুদ্ধে আজকে মিডিয়া যেভাবে সোচ্চার হয়ে ঘটনাগুলো তুলে আনছে এবং পাশাপাশি যে গণসচেতনতা সৃষ্টি হচ্ছে। যেমন ধরেন আজকে এখানে বসে আমরা আলোচনা করছি, কেন আলোচনা করছি এটার যে একটা উদ্বেগের বিষয়টি সেটার কারণে কিন্তু আজকে ধরুন আপনার এই সংলাপে আপনি বা আমাদের প্রশ্নকর্তা এই প্রশ্নটি তুলেছেন। এবং আমি মনে করি যে এখানে সরকারকে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে, রাষ্ট্রকে যেমনিভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে, তেমনিভাবে আমাদের পারিবারিক মূল্যবোধ, আমাদের সামাজিক মূল্যবোধ এবং আমাদের রাজনৈতিক যে একটি সমঝোতা বা সদিচ্ছা, সেটিও কিন্তু আমাদের সবাইকে আনতে হবে। কারণ আমি প্রথমেই বলেছি যে আমরা কতটুকু সভ্য প্রমাণ করতে পারবো যে এই শিশুদের নিরাপত্তা কতটুকু দিতে পারছি বা নারীদের মর্যাদা কতটুকু দিতে পারছি। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শকের কাছ থেকে ঘুরে আসি, ডান দিকে মাঝামাঝি একজন নারী দর্শক যিনি হাত তুলেছেন। দেখা গেছে রাজন হত্যার পর তার আসামি পালিয়ে গিয়েছিল সৌদি আরবে। সেখানে প্রশাসনের এবং আইন শৃঙ্খলা বাহিনীর যদি সহযোগিতা না থাকতো তাহলে এটা সম্ভব না। তাহলে কি আমরা ধরে নেব যে অভিজিৎ হত্যা সহ সকল শিশু নির্যাতন এবং বিভিন্ন ঘটনার পেছনে রাজনৈতিক দূষণ এবং দুর্নীতি, যে দুর্নীতি আমাদের প্রশাসনের রন্ধে রন্ধে ঢুকে গেছে, সেই প্রশাসন দায়ী? ধন্যবাদ আপনাকে। আমির খসরু মাহমুদ চৌধুরী। আমার মনে হয় আমার কিছুটা উত্তর উনি দিয়েছেন। যে সামাজিক সংস্কার এটা তো সব দেশেই হয়েছে, আর উনি যে প্রফেসর সাহেব যেগুলো বলেছেন এগুলো কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে নয়, সব দেশে এইসব সংস্কারের মাধ্যমে পরিবর্তন হয়েছে। কিন্তু বাংলাদেশেরও সংস্কারের মাধ্যমে যেটা পরিবর্তন হতে যাচ্ছে, এখানে একটা পলিটিক্যাল কমিটমেন্টের ব্যাপার আছে। কিন্তু সেই পলিটিক্যাল কমিটমেন্ট যদি না থাকে, এই যে যাদের দায়িত্ব হচ্ছে জনগণকে প্রোটেক্ট করা, এই যে অ্যাডভাইজার সাহেব যেটা বললেন যে বাপ ছেলেকে যদি হত্যা করে কিংবা ছেলের প্রতি অবিচার করে, কোনো নির্যাতন করে, তাকে কি করবেন? কিন্তু তারও বিচার হওয়া দরকার, কারণ সে সভ্য দেশে তারও কিন্তু বিচার হয়। আপনি যদি একটা কোনো সভ্য দেশে তার ছেলেকে নির্যাতন করে 10 সেকেন্ডের মধ্যে পুলিশ চলে আসবে সেখানে খবর পেলে। সুতরাং আমাদেরকে আসলে এখানে পলিটিক্যাল একটা কমিটমেন্টের ব্যাপার আছে, এবং এটা যদি আপনাকে এক্সিকিউট করতে হয় তাহলে দেশের আইন শৃঙ্খলা বাহিনী, যে দেশের জুডিশিয়ারি, যাদের এই দায়িত্ব, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আমি আগে যেটা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনী যারা প্রোটেক্ট করার কথা জনগণকে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা, তারা যদি
আজকে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তারা কিন্তু তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবে না। আমি একই কথা বলবো, জুডিশিয়ারিও যদি আজকে যদি প্রভাবিত হতে থাকে, তাহলে কিন্তু তারাও তাদের দায়িত্ব পালন করতে পারবে না। ধন্যবাদ। সুতরাং এটা রিফ্লেকশন, আজকে সমাজের যে অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে রিফ্লেকশন। এবং এটা ততদিন বন্ধ হবে না যতদিন পর্যন্ত আপনার পলিটিক্যাল কমিটমেন্ট এবং স্টেটের যে এজেন্সিগুলো, অর্গানগুলো আছে, তারা যদি তাদের দায়িত্ব পালন করে। অনেক ধন্যবাদ আপনাকে। ইকবাল সোবহান চৌধুরী, খুব সংক্ষেপে যদি আপনি জবাব যে আমি এটা প্রশ্নটা হলো যে যেমন উনি বললেন যে রাজেন হত্যার পরে তাকে প্রধান আসামি তাকে সে পালিয়ে গিয়েছিল, কিন্তু দেখুন রাষ্ট্র যদি পুরোপুরিভাবে দায়িত্ব যদি তা পালন না করতো, তাহলে আজকে সৌদি আরবে তাকে কিন্তু ধরার সম্ভব হতো না। সৌদি আরবে জনগণ ধরেছে, কিন্তু রাষ্ট্র মানে জনগণ ধরেছে, সৌদি আরবের সাধারণ মানুষ ধরেছে। আসছি, জনগণ ধরেছে যখন রাষ্ট্র এই ব্যবস্থাটি গ্রহণ করার চেষ্টা করেছে তখন। এবং আজকে যে পুলিশ তাকে পালিয়ে দেওয়ার জন্য যোগসাজশ করেছিল, তার বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রের কোনো একটি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দু একজনের কারণের জন্যে পুরো রাষ্ট্র বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কিন্তু দায়ী করা যাবে না। যদি তাদেরকে যদি আজকে দায়ী করে যদি ব্যবস্থা না নেওয়া হতো, তাহলে আজকে রাষ্ট্রকে আমরা অভিযুক্ত করতে পারতাম। কিন্তু চার্জশিট তো হয় নাই রাজন হত্যাকারী না, আসবে, যেহেতু তাকে হত্যা, তার মূল আসামিকে ধরা হয়েছে এবং তাকে ফেরত আনা হবে এবং ট্রায়াল শুরু হবে। একটি কথা হলো যে আমরা মনে করি যে সমাজে প্রশাসনে কোনো জায়গাতে ছিদ্র থাকতে পারে, সেই ছিদ্রগুলো আমাদেরকে বন্ধ করার প্রয়াস আছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি দর্শক শ্রোতাদের এখানে আবারও জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনি যদি অংশ নিতে চান, তাহলে টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেলও করতে পারেন। ইমেল করুন সংলাপ@bbc.co.uk এই ঠিকানায়। বাংলাদেশ সংলাপের পর্বগুলো এখন আপনি চাইলে ইউটিউবেও দেখতে পাবেন। প্রতি সোমবার মধ্যরাতের আগেই সর্বশেষ পর্বটি ইউটিউবে আপলোড করা হচ্ছে। আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি, আশা করছি ফিরে এসে আপনাদের সাথেই পাবো। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংলাপে। এবারে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন হাসানুল বান্না। আমার প্রশ্ন হচ্ছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে সম্প্রতি অভিযোগ করা হয়েছে যে কোনো মন্ত্রী ও এমপি ধর্মীয় সংখ্যালঘুদের জমি দখল করছে। অভিযোগের তীর যেহেতু ক্ষমতাসীন দলের দিকে, তাই সরকার কি এক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে পারবে? ধন্যবাদ আপনাকে। এই খবরটা আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, তারা একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সুনির্দিষ্টভাবে কিছু নামও বলেছেন, কিন্তু আমরা কোনো নাম নিয়ে এখানে কথা বলছি না। উনি সার্বিকভাবে বিষয়টি নিয়ে কথা বলছেন। ক্ষমতাসীন দলের বিরুদ্ধে যেহেতু অভিযোগ, এটা কি সরকার কঠোর ব্যবস্থা নিতে পারবে? আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সব একই ঘুরে ফিরে আমাকে একই কথা আসতে হচ্ছে। এখানে আইনের শাসনের ব্যাপার, যেখানে আইনের শাসন অ্যাবসেন্ট থাকবে সেখানে কোনো ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না। এবং এই হিন্দু সম্পত্তি নিয়ে অনেক কথা বিগত দিনে আমরা দেখেছি, অনেকগুলো সার্ভেও হয়েছে এবং হিন্দু সম্পত্তি কারা দখল করছে বিগত দিনে, এখন কারা দখল করছে, এগুলোর উপর অনেক সার্ভে আছে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু কথা হচ্ছে এই যে মন্ত্রী, এমপি, হুইপ, এদের কথা যে আসছে এবং এই কথাগুলো যে আমাদের মাইনরিটি গ্রুপ থেকে যেগুলো তারা প্রেস কনফারেন্সের মধ্যে বলছে, এমনকি আওয়ামী লীগের নেতারা পর্যন্ত এগুলো বলতে বাধ্য হচ্ছে। তো সুতরাং সেই ক্ষেত্রে আপনি যাহা রটে তাহা কিছু না কিছু বটে। এখন এটাকে আপনি ডিফেন্ড করতে পারবেন। যেমন একজন মন্ত্রীর বিরুদ্ধে আসছে, উনি স্থানীয় হিন্দুদেরকে তার বাসায় ডেকে ধমক দিয়ে গালিগালাজ করে আবার সেটার প্রতিবাদ দিয়েছে। এটা কিন্তু আবার হিন্দু সম্প্রদায়দের যে কেন্দ্রীয় কমিটি, উনি সেই নেতা কিন্তু আবার আজকে প্রেসে কিন্তু বলেছে আসলে যে প্রতিবাদটা করেছে, বাধ্য হয়ে সে প্রতিবাদ করাতে তাদেরকে বাধ্য করেছে। সুতরাং সেটা আমি যারা রাষ্ট্রের আইন প্রয়োগ করবে তারা যদি এইভাবে জড়িয়ে পড়ে, তাহলে আইন প্রয়োগ কে করবে? মানে যারা হিন্দু সংখ্যালঘু, তারা কি একটা ভয়ভীতির মধ্যে আছে আপনার মনে হয়? আমি তো তাদের স্টেটমেন্ট থেকে তাই মনে হচ্ছে। আমি পত্রপত্রিকায় তাদের স্টেটমেন্ট যেটা দেখছি, এবং হিন্দু নেতৃবৃন্দ যারা আওয়ামী লীগেরও সংসদ সদস্য,
তাদের স্টেটমেন্ট আমি যেটা দেখছি আমি তো সেটা দেখে আমার তাই মনে ধন্যবাদ হচ্ছে। আপনাকে। এবং বিগত দিনে কিন্তু আমরা অনেক দেখেছি, এটা নতুন ইকবাল কিছু সোবহান চৌধুরী। সার্ভেও কিন্তু অনেক হয়েছে। ইকবাল সোবহান চৌধুরী। আমি শুধু হিন্দু সম্পত্তির অধিগ্রহণ করা সেটাই অপরাধ তাই নয়, একজন মুসলমানের নাগরিকের সম্পত্তিও কি অধিগ্রহণ করা যায়? কোনো আইনে আছে? নিশ্চয়ই না। দখল করা। তাই শুধু হিন্দু নয়, যে কোনো সম্পত্তি, কোনো নাগরিকের সম্পত্তি, সেটি যদি কোনো প্রভাবশালী ব্যক্তি, তিনি সরকারি দলে থাকুন অথবা অন্য কোনোভাবে প্রভাবশালী হোক সমাজে, এই দখল করা কোনোভাবেই আইনসিদ্ধ নয়, এটি একটি অপরাধ এবং অপরাধ হিসাবে সেটাকে চিহ্নিত করতে হবে। ব্যবস্থা নেওয়া যাবে? সরকার ইতিমধ্যে কিন্তু সরকার প্রমাণ করেছেন, যারাই ক্ষমতার অপব্যবহার করেছেন, বা যেমন ধরেন একজন মন্ত্রী লতিফ সিদ্দিকী সাহেব, তিনি একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন, দলের একজন অত্যন্ত শীর্ষ পর্যায়ের একজন নেতা ছিলেন, তিনি যখন বক্তব্যটি রাখলেন তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন সরকার নিয়েছে এবং কি অ্যাকশন নিয়েছে সারা জাতি জানে। তার সদস্যপদ পর্যন্ত এখন বাতিল হয়ে যাচ্ছে, মন্ত্রিত্ব চলে গেছেন এবং তিনি কারাগারে ছিলেন। যে অভিযোগগুলো উঠেছে সেটা যদি প্রমাণিত হয়, অবশ্যই সরকার তার ব্যবস্থা গ্রহণ করবে, কারণ এই ধরনের ব্যক্তিদেরকে প্রশ্রয় দেওয়ার জন্যে সরকারের প্রধানমন্ত্রী হিসাবে তিনি কিন্তু অত্যন্ত স্পষ্ট করে বলেছেন যে কেউ যদি এই ধরনের অপরাধ করে তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন দর্শক বাঁদিকে। আমরা যদি পুরো বাংলাদেশটাকে একটি ছোট্ট পরিবারের সাথে তুলনা করি, তাহলে একটি পরিবারের যেমন কর্তা থাকে, কর্তা যদি তার দায়িত্বগুলো সঠিকভাবে দিক নির্দেশনার মাধ্যমে আমাদের সার্বিকভাবে সমস্যাগুলো সমাধান করতে পারে নির্দেশনা দিয়ে, আইন প্রয়োগের মাধ্যমে, তাহলে মনে হয় না আমরা সাধারণ জনগণ এত সমস্যার সম্মুখীন হব। এখন আমাদের শিশু থেকে শুরু করে নারীরা, ইভেন সার্বিকভাবে আমরা নিজেদের জীবন নিয়ে আতঙ্কিত। ধন্যবাদ আপনাকে। সর্বশেষ সারিতে পেছনের দিকে সম্ভবত লাল টি শার্ট পরার আপনি। আমাদের মাননীয় ইকবাল সোবহান স্যার একটু আগে বলেছেন, একটা দেশের উন্নতি বা উন্নয়ন এটা সাধারণত নির্ভর করে শিশু এবং নারীদের যে অধিকার, এগুলো সঠিকভাবে পাচ্ছে কি না। আমি বলবো আসলে এটাও একটা ঠিক। এর সাথে আর একটা কথা, সেটা হচ্ছে যে দেশে, যেমন একটু আগে আমার এক ভাই কোশ্চেন করলো যে হিন্দুদের জমি মন্ত্রী এমপি মহোদয়গণ আর কি দখল করতে যাচ্ছে, অভিযোগ এসেছে বা আরও অভিযোগ পত্রপত্রিকা আমরা দেখতে পাই। সেটা হচ্ছে বিভিন্ন তৃণমূল পর্যায়েরও ছাত্রলীগ নামধারী কিছু লোক, এরা অনেকের জমি, ইভেন খাস জমি, এগুলো অনুরোধ করব খুব সংক্ষেপে আপনার মতামতটি বলুন। বলছি, এগুলোও দখলের অভিযোগ আছে। তো আমি বলবো আসলে এই ছাত্রলীগ বা দলীয় রুলিং পার্টির যারা আছে, এরা আইনের উপর কোনো প্রভাব ফেলছে কিনা। ধন্যবাদ আপনাকে। সেই জবাব ইকবাল সোবহান চৌধুরী এর মধ্যে দিয়েছেন। রোকসানা খন্দকার। একটা বিষয় হচ্ছে যে এই দেশে জমি দখলের সংস্কৃতি কিন্তু নতুন না। আমরা যখন দেখি বিভিন্ন সময় রাস্তার পাশে আপনারা দেখবেন যে বিভিন্ন দলের নামে এক একটা করে সাইনবোর্ড, আবার দল যখন পরিবর্তন হয়, ক্ষমতায় যখন আরেক দল আসে, তখন কিন্তু আরেক দলের সাইনবোর্ড থাকে। সুতরাং জমি দখলের রাজনীতি সংস্কৃতি এমন একটা জায়গায় যে চলে গেছে আজকে, এমন একটা, যেহেতু সমাজের নানান ব্যবস্থায় বিপর্যয় এসছে, তখন এটাও একটা এমন একটা অবস্থায় গেছে যখন যারা দুর্বল, যারা একটু কথা বলার অধিকার, কথা বলতে কম পারে, দেখা যায় যে সব তাদেরই, যেহেতু আমাদের অন্য ধর্মের অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তারা হয়তো একটু কখনো দুর্বল থাকেন, দেখা যায় তাদের প্রতি এই ধরনের দখল আরও বেশি হয়। এছাড়া যে চলছে না, এটা কিন্তু গ্রামে শহরে বিভিন্ন জায়গায় কিন্তু আজকাল এই অবস্থায়, এই অভিযোগটা সব জায়গায় যে দখল করা হচ্ছে। সরকার ব্যবস্থা নিতে পারবে এগুলোর বিরুদ্ধে? এইটা নির্ভর করবে যে কারা করছে। যদি দলীয় ভিত্তিতে, দলীয় রাজনীতির ভিত্তিতে হয়, এটা কিন্তু, কারণ যেহেতু সরকার হচ্ছে একটা দলের সরকার, সুতরাং তার দলের লোকজন যদি করে, এটা কিন্তু খুব, যদিও ইকবাল সোবহান সাহেব খুব ভালোভাবেই বলেছেন, কিন্তু এটা একটা মন্ত্রীর উদাহরণ দিলেই যে সারা বাংলাদেশে তারা শুনবে বা তারা এইভাবে হবে সব সময়, সেটা কিন্তু সব সময় সম্ভব না, কারণ সারা বাংলাদেশেই কিন্তু এই জমি দখলের একটা কালচার কেন জানি ডেভেলপ করে। ধন্যবাদ আপনাকে রোকসানা খন্দকার। ডক্টর জিয়া, জমি দখল যেটা ম্যাডাম বলছেন, দেখুন কারা করে, শুধু সরকারি দল নয়, যারাই যেখানে প্রভাবশালী
তারাই করছে, টাকা যার আছে, ক্ষমতা যার আছে, সেই চেষ্টা করছে জমি দখল করার জন্যে। এবং এমন একটা পর্যায়ে গিয়েছে যে ধরা পড়লে বিচার হচ্ছে, আর অনেকগুলো অভিযোগ আসে না, সেটা কিন্তু চলে ধন্যবাদ যাচ্ছে। আপনাকে, ডক্টর তবে জিয়া। আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, সেটি হলো এই ধরনের অপরাধ প্রবণতা আমাদেরকে যদি বন্ধ করতে হয়, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে এদেরকে আশ্রয় প্রশ্রয় যেন আমরা না ডক্টর দিই। জিয়া, খুব সংক্ষেপে যদি। না, আমি যেটা আগেও আপনাকে বলেছি যে একটা দেশ স্বাধীন হয়েছিল কতগুলো মূলনীতি, তার একটা বড় এসেন্স ছিল হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়া। দুর্ভাগ্যজনকভাবে আমি বারবার বলছি 1975 সালে এই জিনিসটি ওয়াইপ আউট হয়ে যায় এবং সামরিক শাসকরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট আমাদের দুটো সামরিক শাসককেই বা দুটো জেনারেলের মধ্যে আমরা দেখেছি, একটি হচ্ছে ধর্মকে ব্যবহার করা, আরেকটি হচ্ছে এখানে পুঁজিবাদী বিকাশ ঘটা। এখন কেন ঘটছে? এবং আমি আসছি, এটি দীর্ঘদিনের যে প্রক্রিয়া, এখানে যে এলিট বা পলিটিক্যাল এলিট যারা তৈরি হয়েছে, তারা কিন্তু ওয়েস্টের মতো করে এরা রাজনীতি করে আসেনি, অধিকাংশেরই রুট নেই, এবং এদের ক্ষেত্রে একটা আনহোলি অ্যালায়েন্স তৈরি হয়েছে। এখানে বিএনপিও নেই, আওয়ামী লীগও নাই। অর্থাৎ এই যে চেতনাটা 75 সনে মারা গেছে, তারপরে আমরা এখন দেখেছি যে যে মন্ত্রী এমপিদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারা হিন্দু সম্পত্তি দখল করছে, এটার ব্যাপারে কি সরকার ব্যবস্থা নিতে পারবে বলে আপনার মনে হয়? নেবে? গভর্নমেন্ট অনেক জায়গায় কিন্তু সার্থকতা দেখিয়েছে। এখন এটা হচ্ছে গভর্নমেন্ট এটা সিরিয়াসলি নিবে কিনা, যেটা ইকবাল ভাই বলেছেন। গভর্নমেন্ট যদি চায়, কারণ এখানে কিন্তু মানে বিষয়টা এরকম, দেখেন দুধরে এখন যদি গভর্নমেন্টের কথা বলা হয় যে গভর্নমেন্ট একেবারেই পারবে না, আমি সেটা মনে করি না। গভর্নমেন্টের পক্ষে মানে গভর্নমেন্ট যদি চায় ডেফিনেটলি পারবে, তবে এটা নির্ভরও করছে যে ওই যে পাওয়ার তার শক্তিটা কতটুকু। ধন্যবাদ ডক্টর জিয়া আপনাকে। আমি পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নটি করবেন মোহাম্মদ আশরাফুল আলম। মহাসড়কে 3 চাকার ছোট যানবাহনের চলাচল বন্ধ করা সরকারের একটি ভালো উদ্যোগ, কিন্তু আমার প্রশ্ন হলো, এটি কার্যকর করার আগে স্বল্প দূরত্বের যাত্রীদের জন্য কি একটি বিকল্প পরিবহন ব্যবস্থা নেওয়া উচিত ছিল? ধন্যবাদ আপনাকে। বেশ আলোচনা হচ্ছে বিষয়টি নিয়ে, জনগুরুত্বপূর্ণ বিষয়। ইকবাল সোবহান চৌধুরী, বিকল্প ব্যবস্থা নেওয়া উচিত ছিল? খুব সংক্ষেপে 30 সেকেন্ড, আমার হাতে একেবারেই সময় নেই। না, বিকল্প ব্যবস্থা, আপনি যদি হাইওয়ে ধরেন, এখানে আমির খসরু সাহেব আছেন বা আমরা যারা বিদেশে আপনারা সবাই গিয়েছেন, হাইওয়েতে কিন্তু কখনো এই স্লো মুভিং ভেহিকেল চলে না। এবং আপনি কি এখন জননিরাপত্তা বেশি গুরুত্ব দেবেন না দুর্ভোগের বিষয়টিকে সামনে আনবেন? আমি মনে করি জননিরাপত্তাটা সবচেয়ে বেশি প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আজকে যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই হাইওয়েতে, সেই অ্যাক্সিডেন্ট যদি বন্ধ করতে হয়, তাহলে জনগণকেও কিন্তু কিছুটা সহযোগিতা করতে হবে। ধন্যবাদ আপনাকে ইকবাল সোবহান চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরী, যোগাযোগ মন্ত্রী বলেছেন আগে জীবন পরে জীবিকা। না, আমার সেফটি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আমি পক্ষে, কিন্তু কথা হচ্ছে এই ফেজ আউটটা যে করবে, এটার জন্য একটা প্রক্রিয়ার প্রয়োজন আছে, এবং এই প্রক্রিয়াটা কিন্তু স্টেপ বাই স্টেপ করা উচিত ছিল, কারণ এটা যাত্রীদের দুর্ভোগ যেটা হচ্ছে সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। রোকসানা খন্দকার। 13 লাখ নাকি সংখ্যা, কিন্তু এই 13 লাখ হলো কত দিনে? তখন আমরা কোথায় ছিলাম? তখন দেশের আইন কোথায় ছিল? এখন যে এই 13 লাখ এই যানবাহনকে ভিত্তি করে কতজন মানুষ এটাতে জীবিকা নির্ভর করছে, তো সেইটা দেখার তো দায়িত্বও সরকারের ছিল। 13 লাখ যখন এই পর্যায়ে আসছে, তখন কিন্তু আইন মেনে তারা আসে নাই। তখন কিভাবে তারা এই রাস্তায় তারা চলল? এখন যেটা সরকার সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে? সরকারি সিদ্ধান্ত নিতে হলে যেটা বললো যে কিছু তো প্রক্রিয়া থাকে, 13 লাখের সাথে কতজন কত পরিবার আছে, তাদের সাথে কিভাবে সে ব্যবস্থা করবে, তারা কোথায় যাবে, সেটারও তো একটা চিন্তা ভাবনা করেই কাজ করা উচিত। ধন্যবাদ ডক্টর জিয়া। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ এরকম একটা কমপ্লেক্স দেশ, এত সমস্যা, মানে এই সমস্যার শেষ নেই। একটা করতে গেলে কান টানলে মাথা আসবে, এটাই হচ্ছে বাস্তবতা। সেই জায়গায় আমি মনে করছি যে অ্যাক্সিডেন্টের জন্য ঠিক আছে, এটা নিয়ে আর্গু না করে, অ্যাক্সিডেন্টের জন্য যেভাবে জীবন যাচ্ছে, এবং এটা নিয়েও কিন্তু বড় ইস্যু, দিনের পর দিন মানে হাইওয়েতে দীর্ঘ যানজট, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। তো একটি বিষয়ে গভর্নমেন্ট এখানে আমলে নিয়েছে। আমি মনে করি পাশাপাশি যারা ভিকটিম হয়েছে, সেই প্রসঙ্গটাকেও যদি গভর্নমেন্ট একটা আমলে নিয়ে তাদেরও চিন্তাভাবনা করে, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আমরা একসাথে মানে সব কিছু, আমাদের রিসোর্সের কথা চিন্তা করতে হবে, আমাদের মানে ঐতিহাসিকভাবে আমাদের যে লিগেসি কনস্ট্রেন্টগুলো আছে, বাধাগুলো আছে, সেগুলো চিন্তা করতে। আমরা চাইলেই কিন্তু যে কোনো জিনিস করতে পারি না। এখানে এত রকম সমস্যা, আইনের সমস্যা, তারপরে আমাদের সামাজিক কাঠামোর সমস্যা। সো আলটিমেটলি আমি মনে করি একটা জিনিস হয়েছে,
বাকিটাও চেষ্টা করা হচ্ছে, সবার উৎসাহ দেওয়া হচ্ছে, কারণ এটি অনেক বড় ডিসিশন। ধন্যবাদ ডক্টর জিয়া আপনাকে। আমাদের হাতে সময় শেষ হয়ে গেছে। প্যানেলে যারা ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক হিসেবে যারা প্রশ্ন করেছেন, মন্তব্য করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য চ্যানেল আই এবং টিসিবি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটিও হবে ঢাকায়। আশা করছি বরাবরের মতো সেই অনুষ্ঠানেও আপনাদের সঙ্গ পাবো। সেই আশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি।